গোলজি বস্তুর আবিষ্কারক বললে আমরা জানি যে গোলজি হচ্ছে নামের মধ্যে আছে কামিলো গোলজি বা কামিলো গোলগি গোলগি বা গোলজি। তো এখন গোলজি বস্তু কি? গোলজি বস্তু হচ্ছে আমরা দেখি যে সাইটোপ্লাজমের মধ্যে, এই সাইটোপ্লাজম যে আছে এই সাইটোপ্লাজমের মধ্যে দেখা যায় যে কতগুলো ঘন সন্নিবিষ্ট, মানে একদম কাছাকাছি কিন্তু লেগে আছে, দেখা যাচ্ছে ঘন হয়ে, ঘন সন্নিবিষ্ট চওড়া সিস্টার্নি, চওড়া সিস্টার্নি, তারপর থলির মতো ভেসিকল, এবং দেখা যায় থলির মতো হচ্ছে যেটা ওইটা হলো ভেকুয়াল। ভ্যাকুয়ালটা হচ্ছে বড় যেটা, আর ছোট যেটা ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে ভেসিকল। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কই গেল, হ্যাঁ, এই যে সিস্টার্নিটা দেখা যাচ্ছে যে সিস্টার্নি হচ্ছে, ওই সিস্টার্নি হচ্ছে এই চওড়া, চওড়া যেটা ঘন সন্নিবিষ্ট, এই চওড়া যেটা চওড়া পার্টটা হচ্ছে সিস্টার্নি। এই যে চওড়া পার্টটা, এই চওড়া পার্টটা সিস্টার্নি। থলির মতো যে পার্ট গুলো আছে, এই যে এই থলির মতো যে পার্ট গুলো আছে, বড় থলি, থলির মতো যেগুলা, এই বড় পার্টটা এটা হচ্ছে বৃহৎ ভেসিকল, মানে বড় যেটা বৃহৎ সেটা হচ্ছে ভেসিকল। এবং ছোট ছোট যেগুলো আছে এই ছোট ছোট, এই সিস্টার্নির পাশে যে লেগে আছে দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট পার্ট গুলাকে বলা হচ্ছে ভেসিকল। ভেসিকলটা হচ্ছে ক্ষুদ্র। তো এখন এই বৃহৎ ভেসিকল আর ক্ষুদ্র ভেসিকল এই দুইটা আমরা দেখতেছি ভেসিকল বলে। তবে মেইনলি আমরা যখন পড়বো তখন দেখবো যে এই যে বড় যে পার্টটা আছে, বেশি বড় যেটা, সেটাকে বলা হচ্ছে ভ্যাকুয়াল হিসেবে, ভ্যাকুয়াল হিসেবে অভিহিত করা হয়, মাঝখানে যেটা থাকে। ওকে, ভেকুল, এই যে গোল গোল পার্ট গুলা এগুলাকে সাধারণত ভেকুল বলা হয়। আচ্ছা, তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গোলজি বস্তুর আবিষ্কারক কে? ক্যামিলো গোলজি, এটা তো আমরা জানি। আর উনি কিভাবে আবিষ্কার করেছিলেন? 1898 সালে আবিষ্কার করেছেন, সালটা অনেক দরকারি। আবার 1897 সালে ওই যে বেন্ডা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণটা করছে, নামকরণ যেটা ওই পার্টটা। তো এখন এই 1898 খ্রিস্টাব্দে এই পেঁচা, পেঁচা এবং বিড়ালের যে মস্তিষ্কর কোষ বা স্নায়ু কোষ যেটা, নিউরন যেটা, নিউরন কোষ, এটার মধ্যে গোলজি বস্তু আবিষ্কার করছিলেন হচ্ছে ক্যামিলো গোলজি। এবং এই ক্যামিলো গোলজির নাম নাম অনুসারেই এটাকে গোলজি বস্তু নামকরণ করা হয়েছে। তো এখন গোলজি বস্তুর আবার একটা নাম না, এই যে গোলজি বস্তু যে বলা হয়, একটা নাম না। এই কিছু আছে না, গ্রামের চাচাতো ভাই টাইপের হচ্ছে কিছু মানুষ আছে যাদের ফেসবুক আইডির নাম দেখা যায় যে ঘন ঘন বদলানো হয়। তো আজকে দেখা যাচ্ছে যে এই নাম আছে, এটা, এই নাম আছে একটা, কালকে আবার দেখা যাবে নাম বদলে এইটা হয়ে যাবে। তো একটার বদলে আরেকটা নাম দিয়ে দেয়, তো এরকম কিছু মানুষ আছে। এই গোলজি বস্তুর ক্ষেত্রেও একই ঘটনাই ঘটে। তো গোলজি বস্তুর নামগুলা কি রকম? একটা আছে হচ্ছে গোলজি কমপ্লেক্স, গোলজি কমপ্লেক্স, গোলজি কমপ্লেক্স। এরপরে আসে হচ্ছে গোলজি অ্যাপারেটাস, গোলজি অ্যাপারেটাস, 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 গোলজি অ্যাপারেটাস, ঠাস না টাস। তো অ্যাপারেটাস। এরপর হচ্ছে ডিকটিওজোম, ডিকটিওজোমটা দরকারি অনেক, এই ডিকটিওজোম, ডিকটিওজোম, আরেকটা আছে ডিকটিওজোম। এবং এরপর আরো দুইটা জানতে হয়, একটা আরেকটা হচ্ছে ইডিওজোম, মানে সবগুলো লাস্টে দেখা যাচ্ছে জোম আছে, এই যে ডিকটিওজোম, তারপর ইডিওজোম, 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 ইডিওজোম। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে লিপোকন্ড্রিয়া, 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 লিপোকন্ড্রিয়া। ইডিওজোমের পরে হচ্ছে লিপোকন্ড্রিয়া। ওকে, তো এখন এরপরের প্রশ্নতে আমাদের আবার একই জিনিস আসতেছে যে এত সালে ইতালির স্নায়ুবিজ্ঞানীর নাম বলে চাকরি থাকবে না, পেঁচা ও বিড়ালের মস্তিষ্কে কোষে গোলজি বস্তু আবিষ্কার করেন এবং সম্ভবত বাজার না করে এসব, ও বাজার না করে এগুলা করার জন্য ঝাড়িও খেয়েছে। আচ্ছা ঠিক আছে, তো সালটা ছিল হচ্ছে এই 1898 সালে আবিষ্কার করছিলেন যে। এরপর গোলজি বডিতে কোন ভিটামিন আছে? তো এই প্রথম অপশনটা দেখা যাচ্ছে যে অনেকেই দিছে, চারজন প্রথম অপশন দিছে, কোনো ভিটামিন নাই গোলজি বডিতে। ওকে, তো এখন ভিটামিন সি। তো এই ভিটামিন সিটা আমরা যে বই ফলো করি, আবুল হাসান স্যারের বই লেখা নেই যে ভিটামিন সি আছে। ভিটামিন সিটা লেখা আছে হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ে যে ভিটামিন সি আছে। আবুল হাসান স্যারের বই মেনলি ভিটামিন কে টাইপের কিছুর কথা লেখা ছিল। কিন্তু এ বি সি, এ বি ডি কোনোটাই হবে না, কিন্তু এই যে গাজী আজমল স্যারের বই দেখা গেছে যে এই ভিটামিন সি লেখা আছে। তো এখন বেশ কিছু জিনিস থাকে এই যে গোলজি বস্তুটা, আর গোলজি বস্তুর যে ঝিল্লিটা থাকে, এই ঝিল্লিটা তো মেইনলি লিপোপ্রোটিন দিয়ে বানানো। তো এই লিপোপ্রোটিন দিয়ে বানানো ঝিল্লি। এরপরে দেখা যায় যে এই লিপিডের মধ্যে ওই যে জটিল প্রকৃতির একটা লিপিড ছিল যে
প্রধান যেটা জটিল প্রকৃতির লিপিডগুলোর মধ্যে ওই লেসিথিন। লেসিথিন থাকে, এরপরে দেখা যায় যে সেফালিন, এই সেফালিন জাতীয় যে ফসফোলিপিড আছে এগুলো থাকে। এরপরে আরো দেখা যায় যে ক্যারোটিন ওয়েট নামক একটা রঞ্জক পদার্থ যেটা ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায়, এটাও থাকে এখানে। এই ক্যারোটিন ওয়েট, তারপর ফ্যাটি অ্যাসিড, তারপর এই যে ভিটামিন সিটা হচ্ছে আজমল স্যারের বইয়ে লেখা আছে, এই ভিটামিন সি থাকে। এরপর দেখা যায় যে এই গোলজি বস্তু যেটা আছে সেটা হচ্ছে এনজাইম দিয়ে পরিপূর্ণ থাকে। আর ইম্পর্টেন্ট যে এনজাইম গুলা থাকে এটার মধ্যে, গুরুত্বপূর্ণ যে সমস্ত এনজাইম, ওইটার মধ্যে আছে এডিপিএস, তারপর হচ্ছে Mg2+, এরপর এটিপিএস। এরপরে আবার দেখা যায় যে সিটিপিএস, টিটিপিএস, আর সামান্য পরিমাণে দেখা যায় গ্লুকোজ 6 ফসফেট থাকে। তাহলে কোনগুলোর কথা বলছে? এডিপিএস, এটিপিএস, এগুলা দেখা যাক। একটা হচ্ছে এডিপিএস, এডিপিএস, এরপরে এটিপিএস, এটিপিএস বলছে। তো এই লাস্টে এস থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে এনজাইম, এই যে এস এস। তারপর হচ্ছে আবার আরেকটা দিছিল, সেটা হচ্ছে Mg2+, Mg2+। এরপর দেখা যাচ্ছে যে সিটিপিএস আছে, সিটিপিএস। এরপরে আবার আছে টিটিপিএস, 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 এটা। আর সামান্য পরিমাণে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, এটাও আছে। আচ্ছা, ওকে। তারপর গোলজি বস্তু ঝিল্লি কি দিয়ে নির্মিত? এই যে আমরা প্রথমে বলছিলাম লিপোপ্রোটিন দিয়ে নির্মিত। ওকে, আটা ময়দা সুজিও হইতে পারে, এটা বলা যায় না। তারপর হচ্ছে বিজ্ঞানী ডাল্টন আর ফেলিক্সের মতে গোলজি বডিতে উপাদান সংখ্যা কয়টা? তো বিজ্ঞানী ডাল্টন এবং ফেলিক্স এই দুইজনের মতে হচ্ছে গোলজি বডি যে আছে এটাই উপাদানের সংখ্যা হচ্ছে 3টা। তো 3টা উপাদান সংখ্যা কি কি? ওই যে আমরা প্রথমেই দেখলাম সিস্টার্নি, এই যে এই পাশে দেখেছিলাম, এই যে এখানে সিস্টার্নি হচ্ছে এগুলা। তারপর বৃহৎ ভেসিকলটাকে হচ্ছে ভেকল বলছে, এবং ক্ষুদ্র ভেসিকল যেগুলো এগুলাকে শুধু ভেসিকল বলছে। ওকে। এই যে এখানে আর ভালো দেখা যাচ্ছে, একটু মুছে দেই সবটুকু। এই ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর, এই যে ছোট ছোট গুলো হচ্ছে ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর। আর বড় গহ্বর হচ্ছে এই যে ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল বা বড় গহ্বর। আর সিস্টার্নি হচ্ছে এই যে চ্যাপ্টা থলি, যেটা চ্যাপ্টা থলি হচ্ছে চ্যাপ্টা পার্ট যেগুলো, এগুলো হচ্ছে সিস্টার্নি। আর ছোটগুলা হচ্ছে ভেসিকল, বড়গুলা হচ্ছে ভ্যাকুয়াল। ওকে। তাহলে এই যে ডাল্টন আর ফেলিক্স এই তিনটার কথাই বলছিল। এরপর গোলজি বস্তুর পর্দায় প্রোটিনের পরিমাণ কত পার্সেন্ট? তো গোলজি বস্তুর যে পর্দা আছে, পর্দায় দেখা যায় যে 60% প্রোটিন এবং 40% হচ্ছে লিপিড থাকে। তাহলে প্রোটিন 60% আর লিপিড হচ্ছে 40%। তাহলে প্রোটিন হচ্ছে 60% এবং লিপিড হচ্ছে 40%। কোথায়? এটা হচ্ছে গোলজি বস্তুর যে পর্দা আছে, যে ঝিল্লিটা আছে এই ঝিল্লিতে। আর এই ঝিল্লিটা কি দিয়ে বানানো? এই যে লিপোপ্রোটিন দিয়ে বানানো। লিপোপ্রোটিনের মধ্যে এই যে এখানে প্রোটিনটা 60% আর লিপিডটা হচ্ছে 40%। ওকে। তারপরে গোলজি বস্তুর পর্দায় লিপিডের পরিমাণ কত? এই যে প্রোটিন যেহেতু 60%, বুঝাই যাচ্ছে লিপিড কত? 40% হবে। আর গোলজি বস্তু নিয়ে সঠিক উক্তি কোনটা? সিস্টার্নি প্রাচীরে কি ভেসিকল সৃষ্টি হয়? না, হয় না। ভেসিকল হচ্ছে ওই যে খুব ছোট ছোট যে গহ্বরগুলো আছে ওইটা। আর এটার প্রাচীরটা হচ্ছে প্রোটিন আর লিপিডের সমন্বয়ে গঠিত, এই যে এটা কিন্তু সঠিক, এই উক্তিটা সঠিক। প্রাচীর যে প্রোটিন আর লিপিড দিয়ে গঠিত, এই উক্তিটা। তারপর ভিটামিন বি কমপ্লেক্স সঞ্চয় করা, বহিঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ, নিজে ফার্স্ট টাইম আই এম ফিলিং সো, ও না এটা না। তো এগুলো না, এগুলো হবে না। আচ্ছা। তারপর কোষ কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? ভাষার মাসো বাংলিশ। কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? ওকে, প্লাস্টিকের না এটা না, গোলজি বস্তু। কোষ প্লেট তৈরিতে এই গোলজি বস্তু কিন্তু সাহায্য করে। তো এখন গোলজি বস্তু কিভাবে, কি কি কাজে, কি কি কাজ করে? গোলজি বস্তুর কাজ কি কি? গোলজি বস্তুর কাজগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে লাইসোজোম তৈরি করা, লাইসোজোম তৈরি করা, লাইসোজোম তৈরি করা। এরপর 2 নাম্বার যে কাজ আছে, এই 2 নাম্বার কাজ হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা। মানে প্রোটিন না যেগুলা, এই অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করার কাজটা কার? গোলজি বডি যেটা আছে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণে ভূমিকা রাখে। অপ্রোটিন জাতীয় মানে প্রোটিন নয় যেগুলা, সেগুলা। এরপরে দেখা যায় যে কিছু এনজাইম নির্গমন করে, কিছু এনজাইম নির্গমন করে, কিছু এনজাইম নির্গমন করে, কিছু এনজাইম নির্গমন করে।
কিছু এনজাইম বের করে, ক্ষরণ করে, নির্গম করে। কোষ বিভাজন কালে এরপর দেখা যায় যে কোষ বিভাজন কালে যে কোষ প্লেটটা তৈরি হয়, এই কোষ প্লেট তৈরি করার কাজকে সাহায্য করে এই যে গোলজি বস্তু আছে, এটাই কোষ প্লেট তৈরির কাজে সাহায্য করে। কখন? যখন এই যে কোষ বিভাজন হচ্ছে, এই কোষ বিভাজনের সময়, এই কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। এরপরে দেখা যায় যে প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল এগুলা তৈরি করে। আর কোষের ভেতরে যে কোষস্থ পানিটা থাকে, এইটাকে, এই কোষস্থ পানি বের করার কাজে সাহায্য করে। তাহলে কি কি? একটা হচ্ছে প্রোটিন, প্রোটিনের পরে আসছে হচ্ছে হেমিসেলুলোজ, প্রোটিন, তারপর হেমিসেলুলোজ, তারপরে আর কি আছে? হেমিসেলুলোজের পরে মাইক্রোফাইব্রিল। প্রোটিন, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল, মাইক্রো এফ দিলাম। তো এই যে মাইক্রোফাইব্রিল, প্রোটিন, হেমিসেলুলোজ এগুলা কি করে? এগুলা তৈরি করে। এবং একই সাথে কি করে? এই যে কোষের ভেতরে যে কোষস্থ পানি আছে, কোষস্থ পানি বের করে। তো কি করতেছে? কোষস্থ পানি বের করছে। এক মিনিট, দুঃখিত, হ্যাঁ, কোষস্থ পানি বের করছে। এরপরে আছে হচ্ছে, আর কি আছে? কোষস্থ পানি বের করার কাজ গেল। এরপর হচ্ছে কোষ প্লেট তৈরি করলো। এই কোষ বিভাজনের সময়টাতেই কিন্তু এই কোষ প্লেট তৈরির কাজটা হয়। ওকে, তো এখন প্রথমে লাইসোজোম দেখলাম, তারপর অপ্রোটিন জাতীয়, তারপর এনজাইম নির্গমন, কোষ প্লেট তৈরি, তারপর হচ্ছে এই যে প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করা, তারপর হচ্ছে এই যে কোষস্থ পানি বের করা, এটা 6 নাম্বার ছিল। তো এরপরে 7 নাম্বারে আসবে হচ্ছে আহ আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে, এই রেটিকুলামের মধ্যে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে সমস্ত দ্রব্য প্রস্তুত করা হচ্ছে, এই দ্রব্যাদি, এই প্রস্তুতকৃত দ্রব্যাদিগুলোকে কি করে? ঝিল্লিবদ্ধ করবে সে। এই গোলজি বস্তু কি করবে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে সমস্ত দ্রব্যাদি প্রস্তুত করা হচ্ছে, প্রস্তুতকৃত দ্রব্যাদিগুলোকে কি করবে? ঝিল্লিবদ্ধ করবে, ঝিল্লিবদ্ধ করবে। তাইলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে দ্রব্যাদি তৈরি হচ্ছে, সেই দ্রব্যাদিগুলোকে কি করবে? সে ঝিল্লিবদ্ধ করবে, ঝিল্লিবদ্ধ করবে, ঝিল্লিবদ্ধ করবে। মাকড়সার জালে যেভাবে পতঙ্গ আটকায়, এইভাবে ঝিল্লির মধ্যে আটকায় নিবে। তো ঝিল্লিবদ্ধ করবে। এরপরে 8 নাম্বারে আসবে হচ্ছে আহ 7 নাম্বার তো গেল এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্য যেগুলো, সেগুলোকে সে ঝিল্লিবদ্ধ করতেছে, এই পার্টটা। তো এটার পরে 8 নাম্বারে দেখা যায় যে অনেক ধরনের পলিস্যাকারাইড থাকে, এগুলাকে সে সংশ্লেষণ করে। এবং এটা যে পরিবহনটা করে, পলিস্যাকারাইড পরিবহনের যে কাজটা, এই পরিবহনে অংশ অংশ গ্রহণ করে। তাইলে বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড, পিএস দিলাম, এই পলিস্যাকারাইড কি করে? এই পলিস্যাকারাইডকে সে সংশ্লেষণ করছে। কাকে তৈরি করছে? কাকে সংশ্লেষণ করছে? এরকম বিভিন্ন কাজ। তো এখন এই পলিস্যাকারাইডের ক্ষেত্রে সে সংশ্লেষণ করছে, সংশ্লেষণের সাথে কি করে? পরিবহনে অংশগ্রহণ করছে। সংশ্লেষণ এবং পরিবহনে অংশগ্রহণ, পরিবহনে অংশগ্রহণ, পরিবহনে অংশ নিচ্ছে। এরপরে 9 নাম্বারে আছে হচ্ছে, তো এই যে এটার পরে মাইটোকন্ড্রিয়াকে কি করে? মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। একটু উস্কে দিচ্ছে যে তুমি এটিপি উৎপাদন করবা। তো মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদন করার জন্য একটু নাড়া দিতেছে। তো এখন এই মাইটোকন্ড্রিয়াতে কি করে? মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উৎসাহিত করে, বা এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, উদ্বুদ্ধ করে। আচ্ছা, তো এটার পরে দেখা যায় যে শুক্রাণু গঠন করে যখন, এই শুক্রাণু, তো এখন এই শুক্রাণু গঠনের জন্য একটা লেজ লাগে, যে অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোম উৎপাদনে গোলজি বস্তু সহায়তা করে। শুক্রাণু গঠনের সময় সে কি করে? শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম উৎপাদনে, শুক্রাণু গঠনের সময় যে অ্যাক্রোজোমটা থাকে, যে অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোম যে থাকে, এই অ্যাক্রোজোম উৎপাদনে গোলজি বস্তু কি করে? সহায়তা করে। অ্যাক্রোজোম উৎপাদনে গোলজি বস্তু সাহায্য করে। তাহলে শেষ 10টা। ওকে, তারপরে কোষপ্রেট তৈরিতে সাহায্য করে কোনটা? গলজি বস্তু। এরপর শুক্রাণু গঠনে, যে শুক্রাণুর ক্ষেত্রে কি হয়? এই যে অ্যাক্রোজোম উৎপাদনের সময়, এই শুক্রাণু গঠনের জন্য যে অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোম উৎপাদনে কি করে? এই গলজি বস্তু সাহায্য করে।
আচ্ছা, তাহলে আমাদের গোলজি বস্তু শেষ এই পার্ট পর্যন্ত। এরপরে লাইসোজোম। লাইসোজোমের ক্ষেত্রে দেখা যায় যে লাইসোজোমটা প্রথমে কে আবিষ্কার করেছে? লাইসোজোমটা প্রথম আবিষ্কার করেছিলেন দে দুবে। দে দুবে করেছিলেন কত সালে? 1955 সালে। আচ্ছা, তো এখন এখানে আমাদের দেখা যায় যে স্তন্যপায়ী প্রাণী যারা আছে, যেমন আমরা যারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানে কি সন্তান প্রসব করছে এবং স্তন হতে দুধ পান করে। তো এখন ওই যে মাতৃদুগ্ধ পান করে এবং তার কি করে, সন্তান প্রসব করে, এ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো এদের ক্ষেত্রে দেখা যায় যে আরবিসি আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা আছে, যে এই লোহিত রক্তকণিকা, এবং দেখা যায় যে বেশিরভাগ উদ্ভিদ কোষের মধ্যে, মানে প্রায় ম্যাক্সিমাম প্ল্যান্ট সেলের মধ্যে দেখা যায় যে লাইসোজোমটা থাকে না। এই যে লাইসোজোম যে আছে, এই লাইসোজোম তাদের মধ্যে দেখা যায় না, বেশিরভাগ প্রাণী কোষ এবং বেশিরভাগ উদ্ভিদ কোষের মধ্যে এই লাইসোজোম পাওয়া যায় না। আচ্ছা, তবে কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে পেঁয়াজের যে বীজ আছে, পেঁয়াজের যে বীজ, এই পেঁয়াজের বীজের ক্ষেত্রে দেখা যায় যে থাকে, এবং এরপরে থাকে, এরপর দেখা যায় যে ভুট্টা, তারপর তামাক চারা, এগুলো তামাক চারার যে কোষ থাকে, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে লাইসোজোম পাওয়া যায়। তো এরপর প্রাণীর ক্ষেত্রে কই কই পাওয়া যায়, যে প্রাণীর ক্ষেত্রে বেশি পাওয়া যায়, অনেক বেশি পাওয়া যায় হচ্ছে যকৃৎ কোষ, তারপর স্নায়ু কোষ, তারপর বৃক্ক কোষ, অস্থি, জরায়ু, মূত্রথলি, এই সমস্ত জায়গা যে আছে, এগুলাতে দেখা যায় অনেক পরিমাণে লাইসোজোম থাকে। তাহলে প্রাণীর ক্ষেত্রে বেশি থাকে কই কই? শোনা, হ্যাঁ, ওকে। তাহলে প্রাণীর ক্ষেত্রে বেশি পাওয়া যায় হচ্ছে যকৃৎ কোষে। যকৃৎ কোষে, যকৃৎ কোষ একটা গেল। যকৃৎ কোষ ছাড়াও কিন্তু আরো আছে, যেমন স্নায়ু কোষ, তারপর বৃক্ক কোষ, স্নায়ু কোষ, তারপর হচ্ছে বৃক্ক কোষ, এই বৃক্ক কোষের পরে হচ্ছে অস্থি, তারপর জরায়ু, অস্থি, তারপর হচ্ছে মূত্রথলি। এগুলোতে অনেক লাইসোজোম থাকে। তো এখন এটা প্রথম আবিষ্কার করছে হচ্ছে এই যে দে দুবে। দে দুবে নামটা একটু অন্যরকম লাগে, উনি হচ্ছে বেলজিয়ামের একজন বিজ্ঞানী। তো বেলজিয়ামের একজন বিজ্ঞানী, ওনার পুরা নাম হচ্ছে ক্রিশ্চিয়ান দে দুবে। তো ওনার পুরা নাম হচ্ছে ক্রিশ্চিয়ান দে দুবে, ক্রিশ্চিয়ান দে দুবে। তো এখন ক্রিশ্চিয়ান দে দুবে কি করছিল, 1955 সালে এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তো এখন তাহলে কোথায় কোথায় বেশি থাকে? যকৃৎ কোষ, স্নায়ু কোষ, বৃক্ক, অস্থি, জরায়ু, মূত্রথলি, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এটা গেল। এটার পরেরটাই যাই। এটার পরে হচ্ছে প্রাণীর অধিক পরিমাণ লাইসোজোম থাকে কোথায়? প্রাণীর ক্ষেত্রে বেশিরভাগ থাকে হচ্ছে যকৃৎ কোষে। যকৃৎ কোষে বেশিরভাগ থাকে, মানে প্রাণীর ক্ষেত্রে বেশিরভাগ কই থাকে? যকৃৎ কোষে। তারপরে এই যে আমরা দেখলাম তো যকৃৎ, স্নায়ু, বৃক্ক, অস্থি, জরায়ু, মূত্রথলি, এগুলাতে থাকে বেশি। এরপর অ্যাসিড ফসফেটেজ নামক টিস্যু বিগলনকারী এনজাইম কই থাকে? লাইসোজোমে থাকে। তো এখন লাইসোজোমের মধ্যে দেখা যায় অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, মানে লাইসোজোমকে তো বলাই হয় এনজাইমের থলি। তো লাইসোজোম হচ্ছে এই যে যে ঝিল্লিটা থাকে, যে ঝিল্লি দিয়ে পুরো এনজাইমটাকে কভার করে, সে পুরো এনজাইমটাকে ভিতরে রাখে যে ঝিল্লি, ওই ঝিল্লিটা হচ্ছে ওই লিপোপ্রোটিন নির্মিত একটা ঝিল্লি। তো এটাতে এই দেখা যায় যে একগুচ্ছ এনজাইম জালিকা বিশেষ থাকে। আচ্ছা, তো এখন এই লিপোপ্রোটিন নির্মিত এই লাইসোজোমটা কি? এই লিপোপ্রোটিন দিয়ে নির্মিত হচ্ছে। তারপরে এই ঝিল্লিতে দেখা যায় এই লিপোপ্রোটিনের যে ঝিল্লিটা আছে, এই লিপোপ্রোটিন দিয়ে বানানো ঝিল্লির মধ্যে বেষ্টিত একগুচ্ছ এনজাইম থাকে, মানে অনেকগুলা এনজাইম সে একটা বস্তার মধ্যে ভরে রাখছে এরকম। তো এখন এটার মধ্যে আবার এই যে যে এনজাইম গুলোর নাম, এই এনজাইম গুলোর নাম দেওয়া আছে অনেকগুলো নাম, এটা হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে। যেমন অ্যাসিড ফসফাটেজ, একটা অ্যাসিড ফসফাটেজ হচ্ছে এই টিস্যু বিগলনকারী এনজাইম, মানে টিস্যু গলিয়ে ফেলতেছে এরকম। তো টিস্যু বিগলনকারী এনজাইমটা কি? এটা হচ্ছে অ্যাসিড ফসফাটেজ, নামের মধ্যে কিন্তু অ্যাসিড আছে। তারপর হচ্ছে আরো বেশ কিছু এনজাইম আছে, যেমন হচ্ছে অ্যারাইল সালফাটেজ, তারপর অ্যাসিড লাইপেজ, ডিএনএএজ, আরএনএএজ, ফসফোলাইপেজ, তারপর হচ্ছে আর কারা আছে, এরপর অ্যাস্টারেজ, ডেক্সট্রোনেজ, তারপর হচ্ছে স্যাকারেজ, এরপর লাইসোজোম। মানে এই লাইসোজোম তো আছে, এটা হচ্ছে 50 ধরনের এনজাইম প্রায়, মানে এইগুলো সহ প্রায় 50 ধরনের এনজাইম পাওয়া যায়। তো এক একটা লাইসোজোমে দেখা যায় যে এক এক ধরনের এনজাইমটা বেশি থাকে, এক এক ধরনের এনজাইম এর পরিমাণ দেখা যায় এক এক জায়গায় এক এক রকম থাকে এনজাইম, আবার এক এক দিক দিয়ে এক এক রকম এনজাইম কাজে লাগে এক এক সময়। ওই হিসাব করে লাইসোজোমে এনজাইমের মধ্যে ভিন্নতা দেখা যায়। তবে সব মিলিয়ে বলা যায় লাইসোজোমে প্রায় এই যে 50 ধরনের এনজাইম পাওয়া যায়। প্রায় কত ধরনের? প্রায় 50 ধরনের এনজাইম পাওয়া যায়। আর সুইসাইডাল স্কোয়াড বলা হচ্ছে লাইসোজোমকে। তো
এখন লাইসোজোমকে সুইসাইডাল স্কট কেন বলা হয়? সুইসাইডাল স্কট কেন বলা হয়? কারণ হচ্ছে এই লাইসোজোমের মধ্যে যে এনজাইম গুলো আছে, যদি লাইসোজোমে কোনো কারণে যদি লাইসোজোমের মধ্যে দেখা যায় যে ইয়ে হয়, বলা যায় অক্সিজেনের স্বল্পতা দেখা যায় আমাদের শরীরে, তখন ওই অক্সিজেনের সাপ্লাই পরিমাণ কমে যাওয়ার পরে দেখা যায় এই লাইসোজোমটা নিজের যে দেহর চারপাশে যে ইয়েটা আছে, যেটা দিয়ে সে নিজেকে ধরে রাখে, যে টিস্যুটা, যেই যেই ঝিল্লিটা দিয়ে সেই এই এনজাইম গুলোকে ভিতরের মধ্যে রাখছে, যে লিপোপ্রোটিন নির্মিত এনজাইম ঝিল্লিটা দিয়ে সে সবগুলো এনজাইমকে ধরে রাখছে, ওই লিপোপ্রোটিন নির্মিত ঝিল্লিটা তখন নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কি হবে? এনজাইম গুলা বের হয়ে আসবে, এবং প্রায় 50 ধরনের এনজাইম যদি বাইরে বের হয়ে আসে, যে এনজাইম গুলোর মধ্যে টিস্যু গলানো এনজাইম টাইপের জিনিসপত্র আছে, তো এগুলো কি করবে? আসার পরে একটা একটা করে যে আমাদের অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সবকিছু এগুলাকে ধ্বংস করা শুরু করবে, একটা একটা করে খেয়ে ফেলবে। ওই জীবাণু যেভাবে গুলিয়ে ফেলে ওইভাবে গুলিয়ে ফেলবে। তো এটা হচ্ছে অ্যাসিড দিয়ে হচ্ছে কোনো কিছু গুলিয়ে ফেলার মতো ওই লাইসোজোম যে কাজটা করবে এনজাইম দিয়ে। তো তখন দেখা যাবে আমাদের কোষের মধ্যে কিন্তু কোনো অঙ্গাণু আর বেঁচে থাকবে না। তার মানে কি, সামগ্রিকভাবে পুরো কোষটাই মারা যাবে। তো লাইসোজোম দিয়ে আসলে এই কাজটাই করে লাইসোজোম। আর এই জন্য এটাকে সুইসাইডাল স্কোয়াডও বলা হয়। যদি কোনো কারণে দেহের মধ্যে এই খাদ্য স্বল্পতা, তারপর অক্সিজেন স্বল্পতা এরকম কিছু দেখা যায়, তখন দেখা যায় যে এই সুইসাইডাল স্কোয়াডের মতো নিজেই দেখা যাবে কোষটাকে সুইসাইড করাইতেছে, তার টিস্যুটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা হবে। কে যেন লাস্টের অপশনটা তো দাগ দিছে, ও তিনজন, আচ্ছা। তারপর লাইসোজোমের কাজ না কোনটা? লাইসোজোমের কাজ কি কি এটা আগে আমরা জেনে নেই। লাইসোজোমের মধ্যে দেখা যায় যে অন্তঃকোষীয় পরিপাক ঘটে, তারপর দেখা যায় যে যখন কোষ বিভাজন হচ্ছে, এই কোষ বিভাজনের সময় এরা এই আমাদের কোষীয় আবরণী যেটা আছে এবং নিউক্লিয় আবরণী যেটা আছে এই দুইটাকে ভাঙতে সাহায্য করে, এই দুইটাকে ভাঙার সময় সাহায্য করে। তারপরে আবার দেখা যায় যে ওই যে জীবদেহে যে অকেজ কোষ আছে, এই অকেজ কোষগুলো ধ্বংস করে। এটার কারণে এদেরকে কি বলা হয়? সুইসাইডাল স্কোয়াড বলা হয়। এরপরে দেখা যায় যে কোষের ভেতরে বিভিন্ন জীবাণু যখন আসে, এই জীবাণু ধ্বংস করে, ওই যে জীবাণু ভক্ষণ যেটাকে বলতেছি আমরা, এই জীবাণু ধ্বংস করতেছে, ফ্যাগোসাইটোসিস। তারপর হচ্ছে ক্যারাটিন প্রস্তুত করার কাজে সাহায্য করে, মানে কোষের মধ্যে যে ক্যারাটিন সেটাকে প্রস্তুত করে এরা। তো এরকম বিভিন্ন কাজ করে। আর এই যে জীবদেহের রকেট কোষকে ধ্বংস করা, পরিপাক ক্রিয়ায় সহায়তা দান, এরকম বিভিন্ন কাজ কিন্তু এরা করে। কিন্তু এই সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করা, এটা কিন্তু মোটেও লাইসোজোমের কাজ না। এটা লাইসোজোমের কাজ না। আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে। তারপর লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজে যে আক্রমণকারী জীবাণু ভক্ষণ, এটাও ঠিক আছে। এরপর কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার মেমব্রেন ভাঙতে সাহায্য করে কে? প্রথমটাও হইতে পারে, তাই প্রথমটা না, লাস্টটা হবে লাইসোজোম। তো নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে বাইরে যে কোষের আবরণী যেটা আছে, সেই আবরণীটা ভাঙে হচ্ছে লাইসোজোম। এবং নিউক্লিয়ার মেমব্রেন এর সাথে হচ্ছে কোষের আবরণ, এই দুইটাকেই ভাঙে কে? এই দুইটাকে হচ্ছে কোষীয় আর নিউক্লিয়, এই দুইটা মেমব্রেনই ভাঙে হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের যে এনজাইম আছে, এই এনজাইম লাইগেজ এনজাইমের মতো কাজ করে এবং সেটাকে কি করে? ভাঙতে সাহায্য করে। এরপর লাইসোজোমকে কোষের সুইসাইডাল স্পট বলার কারণ হচ্ছে এই অটোফেগি প্রক্রিয়াটা। তো অটোফেগি প্রক্রিয়া কি জিনিস, মানে লাইসোজোমকে যে সুইসাইডাল স্কোয়াড বলতেছে এই অটোফেগি প্রক্রিয়ার জন্য, সেই অটোফেগি প্রক্রিয়াটা কি? এই অটোফেগি প্রক্রিয়াটা হচ্ছে এই লাইসোজোমের যে বস্তা, যে এনজাইমের বস্তা আছে, সেই বস্তা থেকে বা যে থলেটা আছে, এই থলি থেকে হচ্ছে কি করে? সে এনজাইমটা বের করতেছে। কিন্তু কোনো কারণে যদি থলিটা নষ্ট হয়ে যায়, তখন কি হবে? তখন দেখা যাবে যে এই যে পরিপাক কাজেও কিন্তু লাইসোজোম সাহায্য করে, তাই না? তো লাইসোজোমের যে কাজটা, এটা কি করতেছে? পরিপাক কাজে যখন সাহায্য করতেছে, এমন সময় যদি দেখা যায় যে পরিপাক কাজ আর করতেই হচ্ছে না, খাদ্যাভাব দেখা গেছে, খাদ্যাভাব দেখা গেলে কি হবে? পরিপাকের তার কোনো কাজ নেই তখন। তখন এই প্রাচীরটা ফেটেই যাবে একসময়। প্রাচীরটা একসময় ফেটে যাবে, কারণ এনজাইমটা তো খরচ করতে পারতেছে না। এনজাইম যদি খরচ করতে না পারে, তখন কি হবে? এই প্রাচীরটা ফেটে যাবে এবং ভেতরে যত এনজাইম ছিল সব বের হয়ে আসবে। আর কোষের যে অন্য সমস্ত অঙ্গ আছে, অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলোকে সে বিনষ্ট করে দিবে। এই কাজটাকেই বলা হচ্ছে অটোফেগি। এই অটোফেগিটার কারণে কি হয়? এই যে সুইসাইড করতেছে কোষটাকে নিয়ে, মানে বলা যায় সুইসাইডাল স্কোয়াড। তো এইভাবে করে এই পুরা কোষটাই কি হতে পারে? পরিপাক হয়ে যেতে পারে। পরিপাক হওয়া মানে কি? এই যে গলে যাচ্ছে, যে এই এনজাইম দিয়ে গলিয়ে ফেলতেছে। এটাকে হচ্ছে এই যে পুরা কোষটা যে পরিপাক হয়, সম্পূর্ণ কোষে পরিপাক হওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে অটোলাইসিস। অটোফেগি কোনটা? অটোফ্যাগি হচ্ছে যে স্বগ্রাস, মানে নিজে এই যে সব অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দিচ্ছে, এটা হচ্ছে অটোফ্যাগি। আর পুরা কোষটাকে পরিপাক করে ফেলছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে অটোলাইসিস। আর এটার কারণে হচ্ছে লাইসোজোমকে এই যে পরিপাককারী বস্তু, তারপর হচ্ছে কোষ ডাইজেস্টিভ ব্যাগ বা পরিপাককারী বস্তু, তারপর আত্মঘাতী থলিকা, এরকম নানা ধরনের নামে বলা হয়। তারপর শুক্রাণুর লাইসোজোম নিঃসৃত কোন এনজাইম ডিম্বাণুর আবরণের বিগলন ঘটায়? তো এখন শুক্রাণুর মধ্যে একটা আছে, এটা হচ্ছে হায়ালিউরোনিডেস। হায়ালিউরোনিডেস।
রিলোডিস। এখন এটা মনে করা যায় যে শুক্রাণু থেকে একটা এনজাইম গেছে, ডিম্বাণুর কাছে গিয়ে বলতেছে হাই 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 লো হাই হ্যালো, মানে যেভাবে হাই হ্যালো হাই হ্যালো ইউ। এখন ধরা যেতে পারে যে কেউ কারো কাছে গিয়ে বলছে যে হাই হ্যালো ইউ আর নাদিয়া পারভেজ, তো এটাকে আমরা বলতে পারি হাই লিউরোনিডেস, হাই লিউরোনিডেস, হাই লিউরোনিডেস। তো এখন হাই হ্যালো ইউ আর নাদিয়া পারভেজ, তো হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো, এখান থেকে লি হায়া লিউ, তারপর হচ্ছে রো নিডেস, হায়া লিউ রোনিডেস, হায়া লিউ রোনিডেস, হায়া লিউ রোনিডেস। এটা হচ্ছে শুক্রাণু লাইসোজোম নিঃসৃত কোন এনজাইম এই ডিম্বাণুর আবরণের বিগলন ঘটাচ্ছে। কারণ ডিম্বাণুর আবরণের যদি বিগলন না ঘটায় তখন শুক্রাণু প্রবেশ করবে কিভাবে, এই জিনিসটাই। আর খাদ্যাভাব দেখা দিলে লাইসোজোম কর্তৃক অসুস্থ অঙ্গাণুসমূহকে ধ্বংস করার প্রক্রিয়াকে কি বলে, অটোফেগি। আচ্ছা, তারপর কোন অঙ্গাণুর মাধ্যমে অটোফেগি ঘটে, লাস্টের অপশনে কি উত্তর দিচ্ছে। আচ্ছা, কোন অঙ্গাণুর মাধ্যমে অটোফেগি ঘটে, অটোফেগি ঘটে এই যে লাইসোজোমের মাধ্যমে। কোষের ডাইজেস্টিভ ব্যাগকে পাটের ব্যাগ না মোটেও, পাশের বাসার নামটি, আচ্ছা নাম, তারপর হচ্ছে লাইসোজোম, লাইসোজোমটাই হচ্ছে এটার উত্তর। ওকে, জীবদেহের অকেজো কোষ ধ্বংস করে কে, প্রথমটা দিচ্ছে দুইজন, সাবাস। তারপর এটা হবে হচ্ছে লাইসোজোম, অকেজো কোষ ধ্বংস করতেছে কে, লাইসোজোম। আর জীবদেহে সর্বপ্রথম কোন কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করা হয়েছিল, যকৃৎ কোষে। মানে একদম প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোন কোষে আবিষ্কার করা হয়েছিল, যকৃৎ কোষে। তো এখন দেখা গেছে ওই যে পোর্টার নামের একজন বিজ্ঞানী ছিলেন এবং তার সঙ্গীরা 1945 সালের দিকে সর্বপ্রথম যকৃৎ কোষের মধ্যে এটা আবিষ্কার করেছে। এটা হচ্ছে আলিম স্যারের বই আছে, আলিম স্যারের বই আছে। তাহলে সর্বপ্রথম যকৃৎ কোষের মধ্যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি হয়েছে, আবিষ্কার করা হয়েছিল। এরপর গঠনের ভিত্তিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার, মানে গঠন দিয়ে আমরা যদি চিন্তা করি যে গঠনের ভিত্তিতে কয় প্রকার, তখন উত্তরটা হবে কি, তিন। তো গঠনের ভিত্তিতে তিন প্রকার আসলে কিভাবে হয়, গঠনের ভিত্তিতে দেখা যায় যে রাইবোজোমের উপস্থিতির ভিত্তিতে আমরা জানি, একটা হয় হচ্ছে মসৃণ আর একটা হয় হচ্ছে অমসৃণ। কিন্তু ওই যে দেখা যায় যে গঠনের ভিত্তিতে তিন প্রকার হয় কিভাবে, একটা হয় সিস্টার্নি, একটা হয় ভেসিকুলার, একটা হয় টিউবিউলার। তো এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি যেটা, সিস্টার্নির ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি, সিস্টার্নির ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে এটার দুই পাশেই হচ্ছে চাপা, দুই পাশেই হচ্ছে চাপা। এটা কার, সিস্টার্নির কথা বলতেছে এখন। তো এটা হচ্ছে সিস্টার্নি, সিস্টার্নির ক্ষেত্রে দুই পাশে হচ্ছে চাপা, দুই পাশে চাপা, এটা দুই পাশে চাপা এবং দেখা যায় যে এরা লম্বা হয় এবং কোনো শাখা নাই, শাখাবিহীন, শাখাবিহীন। শাখাবিহীন এবং এই যে দেখতেছি আমরা তাহলে সিস্টার্নি দুই পাশে কি হয়, চাপা হয়, সিস্টার্নি কি হয়, লম্বা হয়, শাখাবিহীন হয়। শাখাবিহীন হওয়ার সাথে কি এরা কি হয়, মোটামুটি সমান্তরাল ভাবে বিন্যস্ত, মোটামুটি সমান্তরাল, মোটামুটি, মোটামুটি চিকনা চিকনি সমান্তরাল, আচ্ছা না মোটামুটি সমান্তরাল। ওকে, তাই এটা কি মোটামুটি সমান্তরাল। ওকে, এই মোটামুটি সমান্তরাল আছে, এরা কারা, সিস্টার্নি। আর সিস্টার্নির যে ব্যাস, এই সিস্টার্নির ব্যাসটা হচ্ছে সাধারণত 40 থেকে 50 মাইক্রোমিটার, প্রায় 40 থেকে 50 মাইক্রোমিটার। এটা গেল সিস্টার্নির ক্ষেত্রে। সিস্টার্নির পরে আসে হচ্ছে ভেসিকল, ভেসিকলের পরে আসে, ভেসিকল হচ্ছে এই যে সাইটোপ্লাজমের ভেতরে কি হয়, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, সাইটোপ্লাজমের ভেতরে কিভাবে ছড়ানো থাকে, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। এবং এদের যে এদের যে ব্যাস, এদের ব্যাস কত হয়, এদের ব্যাস হয় হচ্ছে 25 থেকে 50, আগেরটা 40 থেকে 50 ছিল, এবার 25 থেকে 50, 25 থেকে 50 মাইক্রোমিটার। ওকে, তারপরে এদের দেখা যায় যে এরা গোলাকৃতি বা ডিম্বাকৃতি জালিকাকার ভেসিকুলার বা ফুসকাকার নামে পরিচিত। তো এরা গোল গোল, এই যে গোল গোল বা ডিম্বাকৃতি, গোলাকৃতি বা ডিম্বাকৃতি, ফুসকা নামেও পরিচিত, গোলাকৃতি আবার কি হয়, ডিম্বাকৃতি, গোলাকৃতি বা ডিম্বাকৃতি, আবার ফুসকাকার নামেও পরিচিত। ফুসকার আকার, ফুসকা যেভাবে পড়ে যায়, এই ফুসকা পড়লে যেরকম হয় ওই রকম, গোলাকৃতি, ডিম্বাকৃতি বা ফুসকাকার এই নামে পরিচিত। এটা হচ্ছে ভেসিকল।
আর টিউবিউলারটা কিরকম? টিউবিউলার, টিউবিউলার দেখা যায় যে শাখা প্রশাখা যুক্ত হয়, মানে এটা যেমন তো শাখাবিহীন, আর এখানে ভেসিকুলারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে বিক্ষিপ্ত। আর টিউবিউলারে দেখা যায় যে শাখা প্রশাখা যুক্ত হয়, অর্থাৎ এটার মধ্যে শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখা আছে, এবং এরা মোটামুটি 30 থেকে 100 মাইক্রোমিটার হয়। এবং দেখা যায় যে এই জালিকাগুলোকে কি বলা হয়, এই যে 100 মাইক্রোমিটার বিশিষ্ট জালিকাগুলো, এগুলোকেই বলা হচ্ছে টিউবিউলার। তো টিউবিউলার বাংলায় কি? নালিকাকার। ওকে, তাহলে গেল সিস্টার্নি দুই পাশে চাপা লম্বা শাখাবিহীন মোটামুটি সমান্তরাল 40 থেকে 50 মাইক্রোমিটার। ভেসিকুলার হচ্ছে বিক্ষিপ্ত ভাবে থাকে, 25 থেকে 50 মাইক্রোমিটার হয়, গোলাকৃতি ডিম্বাকৃতি হয়, ফুসকার মতো, তাই ফুসকাকারও বলা হয়। এরপর টিউবিউলার, যেটা টিউবিউলার দেখা যায় যে শাখা প্রশাখা থাকে, এবং এরা 30 থেকে 100 মাইক্রোমিটার বিশিষ্ট হয়, বাংলায় হচ্ছে নালিকাকার। এরপর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশগুলা কি? এই যে মাইক্রোজোম। প্রথমে রাইবোজোমের পার্টে আমরা যেটা দেখছিলাম, রাইবোজোমের সাথে যেগুলো ছিল ওই যেগুলো সহ রাইবোজোমকে মাইক্রোজোম বলা হতো। ওকে, এটা আবার কি লাস্টের অপশনে কারা টিক দিছে? আচ্ছা, এন্ডোপ্লাজমিক জালিকার পর্দা কি দিয়ে তৈরি? এই লিপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপোপ্রোটিন যেটা, এটা দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জালিকা তৈরি। তারপর প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কে কাজ করে? প্রোটোপ্লাজম ধরে রাখে যে এটা কাঠামো হিসেবে যে কাজ করতেছে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করছে। তারপর দেখা যাচ্ছে যে এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো আছে, এগুলোর গায়ে রাইবোজোম লেগে থাকে, এই জন্য এটা হচ্ছে অমসৃণ। আর এটার কারণে কি হয়? রাইবোজোম যেখানে প্রোটিন সংশ্লেষণ হতো সেখানেই, তাহলে এটার মাধ্যমে কি হয়? এই প্রোটিন সংশ্লেষণের কাজটা হয়। তারপরে দেখা যায় যে মসৃণ রেটিকুলাম, মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যেমন বিশেষ করে দেখা যায় যে প্রাণী কোষের মধ্যে যেগুলো থাকে, ওগুলো কি হয়? এই যে লিপিড, তারপর হচ্ছে হইতে পারে লিপিড, অথবা কি হইতে পারে আবার দেখা যায় যে বিভিন্ন রকম হরমোন, গ্লাইকোজেন, এগুলো দেখা যায় যে সংশ্লেষিত হয়, যেগুলো হচ্ছে মসৃণ। অমসৃণে কি সংশ্লেষিত হয়? প্রোটিন। আর মসৃণের ক্ষেত্রে কি সংশ্লেষিত হয়? মসৃণের ক্ষেত্রে দেখা যায় যে লিপিড হইতে পারে, অথবা কি হইতে পারে, অথবা দেখা যায় যে হরমোন, গ্লাইকোজেন, এরকম জিনিস সংশ্লেষিত হইতে পারে। তারপরে আমরা দেখবো যে এই লিপিড, তারপর প্রোটিন, এগুলো যে ভেতরে পরিবহন 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 হবে, এটার ক্ষেত্রে অন্তঃবাহক হিসেবে কে কাজ করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই ক্ষেত্রে অন্তঃবাহক হিসেবে কাজ করবে। এটা ছাড়া আবার দেখা যায় যে অনেকেই ভাবে এই জিনিসটা, যে কোষ প্রাচীরের জন্য এই যে সেলুলোজ, যেটা এই কোষ প্রাচীরের জন্য সেলুলোজটাও এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। তো এটা এখন অনেকেই ভাবে, অনেকের মত এটা, অনেকের মতে যে কোষ প্রাচীরের জন্য এটা কি করে? সেলুলোজ তৈরি করতেছে। এরপর দেখা যায় যে এই রাইবোজোম যেটা আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যে রাইবোজোমটা থাকে, ওইটা কি করে? এই গ্লাইঅক্সিজোম যেটা, এই গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে, ওদেরকে ধরে রাখতেছে। আচ্ছা, তারপরে মাইটোকন্ড্রিয়া কে কখন আবিষ্কার করেছেন? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন কলিকার, এবং কত সালে? কলিকার 1850 সালে আবিষ্কার করেছিলেন এটা। আচ্ছা, ওকে। তারপর এনার্জি কারেন্সি শব্দটা কোন অঙ্গাণুর সাথে সম্পর্কিত? এনার্জি কারেন্সিটা আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে। তো এখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখা যায় যে শ্বসনের যে ধাপগুলোতে আমরা শক্তি উৎপাদন দেখতে পাই, তো এখন এই জিনিসটাই দেখা যায় যে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই সমস্ত জিনিস ঘটে। আর এই কোষের মধ্যে যে যাবতীয় জৈবনিক কাজ, এই জৈবনিক কাজ সম্পাদনের জন্য কি করে? এই যে প্রয়োজনীয় যে শক্তি, এটার একমাত্র উৎসটা হচ্ছে এটা। তো এখন একমাত্র উৎস যেহেতু এই মাইটোকন্ড্রিয়া, এই জন্য এই মাইটোকন্ড্রিয়াটাকে কি বলা হচ্ছে? কোষের পাওয়ার হাউস বলা হয়। তো এই অঙ্গটাই কি করে? এনার্জি কারেন্সি শব্দটার সাথে আসে, ওই জৈব মুদ্রা যেটা, এনার্জি কারেন্সি, জৈব মুদ্রা, এটিপি, এই এটিপি গুলোর সাথে আসে। ওকে, তারপর মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছিল হচ্ছে বেন্ডা 1897 সালে। তারপরে সাধারণত উদ্ভিদ কোষের প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত দেখা যায়? সাধারণত আমরা যে উদ্ভিদ কোষটা দেখে থাকি, আকার ভেদে অনেক জায়গায় অনেক রকম দেখা যায়। যেমন আহ সাধারণ উদ্ভিদ কোষে দেখা যায় যে প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 300 থেকে 400। 300 থেকে 400 সাধারণত উদ্ভিদের প্রত্যেকটা কোষে 300 থেকে 400 হয়। 300 থেকে 400। আচ্ছা, এটা তো অপশন ভুল দেওয়া, তাইলে অপশন ভুল দেওয়া, অপশনটা ঠিক করে দিই। 300 থেকে 500 দেওয়া ছিল, 300 থেকে 400 হওয়ার কথা। আচ্ছা, 300 থেকে 400। কই গেল, কই গেল, কই গেল, কই গেল, কই গেল? হুম, এই যে
300 থেকে 400। এখন প্রাণীর যে যকৃৎ কোষ, প্রাণীর যকৃৎ কোষে কতগুলা মাইটোকন্ড্রিয়া থাকে? প্রাণীর যকৃৎ কোষে অপশন প্রথমটা হবে না, এটা হচ্ছে 1000-এরও বেশি থাকে, মানে হাজারের বেশি, সহস্রাধিক। হাজারের বেশি মানে সহস্রাধিক। তারপর ডিএনএ বহনকারী অঙ্গাণু কোনটা? ডিএনএ কে বহন করতেছে? ডিএনএ বহন করতেছে মাইটোকন্ড্রিয়া। ডিএনএ বহনকারী অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। তো এখন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়াতেই দেখা যায় যে ওই যে ডিএনএ, যেটা এই ডিএনএটা বহন করতেছে, মানে কোষীয় যে অঙ্গাণুগুলো আছে এগুলোর মধ্যে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই দেখা যায় এই যে ডিএনএটা বহন করে। ওকে। তারপর ক্রিস্টির মধ্যে যে গোলাকার বস্তুগুলো আছে, গোলাকার বস্তু তো আমরা জানি যে এটাকে কি বলা হয়? এটিপি সিনথেসিস। এই যে গোলাকার বস্তুগুলাকে কি বলে? এটিপি সিনথেসিস। তো এখন এটিপি সিনথেসিস আমরা আগে শুনিনি, আমরা শুনছি হচ্ছে অক্সিজম। তো এগুলাকে আগে একসময় কি বলতো? অক্সিজম বলা হইতো, কিন্তু এখন কি বলে? এখন বলে হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। তো এখন এগুলা কি অনেক ক্ষুদ্রাকৃতির, বৃন্তযুক্ত, বৃন্তযুক্ত, এই যে গোল গোল বলের মতো এই বৃন্তযুক্ত গোলাকার দানা আছে। তো এটা কি হয়? এটাকে এটিপি সিনথেসিস বলে, কারণ এখানে যে এটিপি সিনথেসিসের কাজটা হয়, মানে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়াও দেখা যায় যে এই যে পুরো ক্রিস্টি জুড়ে কি করে, অনেকগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস থাকে। তো এগুলাকে আগে একসময় কি বলা হইতো? অক্সিজম বলা হইতো, কিন্তু এখন কি বলা হয়? এটিপি সিনথেসিস বলা হয়। লাস্টের অপশনটা অনেক ভালো। আচ্ছা, এখন কোন অঙ্গাণুতে অক্সিজম দেখা যায়? অক্সিজম মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। অক্সিজমের বর্তমান নাম কি? এটিপি সিনথেসিস। এরপর মাইটোকন্ড্রিয়াতে কোলেস্টেরলের পরিমাণ হচ্ছে 2%। 2%, 2% হচ্ছে কোলেস্টেরল থাকে, শতকরা 2 ভাগ কোলেস্টেরল থাকে। আর মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65 ভাগই হচ্ছে প্রোটিন। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কোলেস্টেরলের পরিমাণ হচ্ছে 2%, এবং মাইটোকন্ড্রিয়া যে শুষ্ক ওজন, এটা কত ভাগ? শতকরা কত ভাগ? শতকরা 65 ভাগই দেখা যায় প্রোটিন থাকে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় কত ধরনের এনজাইম আর কোএনজাইম আছে? মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 ধরনের এনজাইম আর কোএনজাইম আছে। আর আমরা যেটা পড়েছিলাম এর আগে, ওই যে লাইসোজোমের মধ্যে প্রায় 50 ধরনের এনজাইম থাকে। তাহলে এই পর্যন্তই আজকে। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ।